ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে পরিস্থিতি একটু একটু করে আরও বেশি প্রতিকূল হচ্ছে, বিশেষত উপকূল অঞ্চলে, কারণ বাইরে ঝোড়ো হাওয়া আর প্রবল দুর্যোগের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন উপকূলের বাসিন্দারা। দীঘা থেকে মন্দারমণি, নামখানা থেকে ফ্রেজারগঞ্জ দিনভর চলছে মাইকিং, কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় উপকূলে, আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকাতে। মানুষ আতঙ্কে রয়েছে, যেরকম প্রতি বছর এই সময়টা মানেই হচ্ছে ঘূর্ণিঝড় আসে, ঝড় যায়। মানুষ, উপকূলের মানুষ যে তিমিরে থাকার সেই তিমিরেই থেকে যায়। এবছর নির্বাচন রয়েছে, কিন্তু যে বছরগুলো নির্বাচন থাকে না সেই বছরেও 19-20 একই পরিস্থিতি হয়। এরকমই এক সময় আয়লা এসেছিল, এরকমই এক সময় আমফান এসেছিল, এরকমই এক সময় জিয়াস এসেছিল। একের পর এক ঝঞ্ঝা আসে যায়, মানুষ তার সর্বস্ব হারিয়ে অপেক্ষা করে ত্রাণের জন্য। আর সেই ত্রাণ মানেই দুর্নীতি, লুটপাট। যখন রেমাল আসছে জানতে পারছে মানুষজন, যখন চারিদিকে রেমাল নিয়ে সতর্কতা জারি হচ্ছে, তখন পাশাপাশি এটাও শুনতে পারা যাচ্ছে যে আসলে ঝড় ঝঞ্ঝা বোধ হয় একটা শ্রেণী প্রার্থনাই করে থাকেন। কারণ শুধু ঝড় একা আসে না, ঝড়ের সঙ্গে আসে ব্যাপক ক্ষয়ক্ষতি, আর তার সঙ্গে আসে ত্রাণ, অর্থাৎ কোটি কোটি টাকা। এ রাজ্যে ত্রাণ নিয়েও দুর্নীতি হয়েছে, এ রাজ্যে ট্রিপল নিয়ে দুর্নীতি হয়েছে। অতএব সত্যি তো ঝড় ঝঞ্ঝা আসে যায়, ত্রাণ আসে যায়, লুটপাটও চলতে থাকে, আর মানুষ যে তিমির সে তিমিরেই থেকে যায়। সরকার সত্যি ভাবছেটা কি? শাসক দল কি ভাবছে? আদৌ কি সাধারণ মানুষের কথা ভাবছে, নাকি আমফান থেকে ইয়াসের স্মৃতি ফিরিয়ে আনতে ব্যস্ত রাজ্যের শাসক দল, যেখানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো নয়, চুরি ছিল শাসকের মূল ধর্ম? আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসতে চলেছে সুপার সাইক্লোন রেমাল। সেই গভীর নিম্নচাপ জলভাগের ওপর দিয়ে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে। সেসব তো কিছু দেয়নি, একটা আমফান চলে গেছে, টাটা বাই বাই করে আকাশের ওপর থেকে ঘুরে চলে গেছেন দেবে বলে। আমরা ক্ষতিপূরণ পাইনি, আমাদের ঘর ডুবে গেছে। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। কারোর সর্বনাশে কি সত্যি কারোর পৌষ মাস হয় বোধ হয়। অন্তত বিগত বেশ কিছু ঝড় ঝঞ্ঝা বিপর্যয় দেখিয়ে দিয়েছে যে এক একটা বিপর্যয় থেকে কি পরিমাণ ফায়দা লুটেছে একটা শ্রেণী। কোর্ট কাছারি হয়েছে, কেস কামারি হয়েছে, কিন্তু ধর্ম কি করে বদলাবে? এ ধর্মের সঙ্গে ঈশ্বর আল্লাহর কোনো সম্পর্ক নেই, এ ধর্মের সঙ্গে শুধুমাত্র লুটপাটের সম্পর্ক রয়েছে। যেখানেই দেখিবে মৌকা, লুটে নাও। এখনো পর্যন্ত এই মুহূর্তে যেখানে প্রতি মুহূর্তে রেমাল একটু একটু করে এগিয়ে আসছে, আরো বেশি শক্তি থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে, সেই ঝড়ের ভ্রুকুটি যেখানে মানুষ দেখতে পাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ব্যবস্থা কি নেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে? কতটা নিরাপদ জায়গা তাদেরকে সরানো হচ্ছে? এছাড়াও প্রতি বছর যখন এই সময়তে ঝড় ঝঞ্ঝা আসে, তার জন্য গোটা বছর ধরে একটা প্রসেস চলার কথা, সেই প্রসেস কি আদৌ চালানো হয়েছে? অনেকগুলো প্রশ্ন রয়েছে। শুরুতেই আজ দেখাবো বসিরহাটের একটা ছবি। বিপর্যয় না এলে, দুর্যোগ না এলে হুঁশ ফেরে না প্রশাসনের।
আমরা বারবার দেখেছি। কিন্তু বিপর্যয়ের আঁচ পেয়েও যে প্রশাসন অন্ধ থাকে সেই ছবি দেখা গেল আজ বসিরহাটে। যে বসিরহাটে এখনো নির্বাচন হয়নি, শেষ দফার নির্বাচন বাকি রয়েছে। ইচ্ছামতি নদীর বাঁধে ফাটল দেখা দিলেও কোথাও সেখানে নেই প্রশাসন। বাধ্য হয়ে বাঁচার তাগিদে নিজেরাই বাঁধ নির্মাণের কাজে হাত লাগাচ্ছেন বাসিন্দারা। অন্য কোথাও নয়, দুপা দূরেই একটু এগোলে বসিরহাটে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্নটা একটাই রাখলাম আমরা পড়েছিলাম, আমরা কথায় বলি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। সত্যি কি তাই? ঝড় ঝঞ্ঝা এলে একটা শ্রেণীর পৌষ মাস হয়? নাহলে প্রতি বছর একই ছবি দেখতে হয় কেন আমাদের? কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? কেন মোকাবিলা করার জন্য প্রপার যেগুলো উপকূলবর্তী অঞ্চলে ব্যবস্থা নেওয়া হয়, প্রয়োজনীয়তা থাকে, সেগুলো করা হয়নি? কেন এখানে এ ধরনের ঘটনাগুলো ঘটার পরে কোটি কোটির ত্রাণ শুধুমাত্র ৯-৬ হয়, বিলি বন্টন নয়? আর শুরুতে দেখাবো বসিরহাটের ছবি, কি বলছেন সেখানকার বাসিন্দারা, দেখুন। এটা তো প্রশাসনের কাজ। চলে আমাদের প্রত্যেক বছরই এই ঝড়ের সময় কী হয়, আমাদের নদীবাঁধ খুব কমজোর হয়ে যায়। তার জন্য আমরা নিজেরাই, গ্রামবাসীর ছেলেরা আমরা নিজেরাই ঠিক করতে হয়। আমাদের প্রশাসন থেকে কোনো সাহায্য আমাদের এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ঝড় দুর্যোগ শুরু না হতেই প্রশাসনের উদাসীনতার ছবি উঠে আসছে। আর ঝড়ের পর কি? আমফান থেকে ইয়াস যখনই প্রাকৃতিক দুর্যোগ এসেছে তখনই জনতার যে সর্বনাশের ছবি আমরা দেখেছি, সেটা কারো কারো পৌষ মাস হয়ে দাঁড়িয়েছে। ত্রাণ চুরির একের পর এক ত্রাণ চুরির অভিযোগ একের পর এক এসেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, একের পর এক। যে 2020 সাল, বেশি পেছনে যায় না, 2020 সালে আমফানের ত্রাণের দিকে নজর রাখি তাহলে 40,000 কোটির দুর্নীতির অভিযোগ উঠে আসে। তার মধ্যে 40,000-এর মতো দুর্নীতির অভিযোগ আসে, যার মধ্যে 38,000-এর সপক্ষে প্রমাণ পাওয়া গিয়েছিল। বসিরহাটের দুটো ব্লকে ত্রাণ চুরির অভিযোগ উঠেছিল। এই বসিরহাট, যেখানে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ত্রাণ চুরির। মালতীপুরে 2 ট্রাক ত্রাণ উদ্ধার হয়, নাম ওঠে বুধাখালী তৃণমূল নেতার। কিন্তু এত কিছুর পরে প্রশাসনের যেন কিছুই হুঁশ ফেরেনি। বারবার নিজের দায়িত্ব এড়িয়ে রাজ্য সরকার দায় ঠেলেছে কেন্দ্রের ওপরে। পাল্টা দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ প্রধানমন্ত্রী। দুজনের বক্তব্য শোনাবো, তবে তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে শুধুমাত্র বক্তব্য, পাল্টা বক্তব্য নয়, একই সঙ্গে এই মুহূর্তে যেহেতু একটু একটু করে ধেয়ে আসছে রেমাল, তাই রেমালের বর্তমান পরিস্থিতিও জানবো, কারণ আমাদের প্রতিনিধিরা প্রত্যেকে রয়েছেন উপকূলবর্তী একাধিক অঞ্চলে। তাই শুরুতে একবার তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো, তাদের থেকে লাইভ আপডেট নেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায়, এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলের অবস্থানটা কি, সেদিকেও যাওয়ার চেষ্টা করব। সরাসরি লাইভে গিয়ে লাইভ আপডেট নেওয়ার চেষ্টা করব তাদের থেকে। তবে তার আগে শুনে, যেটা বলছিলাম আমি, দায় ঠেলাঠেলি এর আগেও চলেছে। কেন বললাম আজ যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কেন? দুজনের বক্তব্য একবার শোনাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। শুনুন। ঘর পাবো ঘর টর কিছু দেয় না, এখন পলিথিন পর্যন্ত পাইনি। আমসাক মানে লাগাই না। কি বলছে? গেলে পরে বলছে যে পাবো তা আমরা যাচ্ছি, তা কিছু বলছে না। আমরা ক্ষতিপূরণ পাইনি, আমাদের ঘর ডুবে গেছে। একটা ঘর কুঁড়া ঘর, সেটাই পড়ে আছে, গরু বাছুর ওই কলিয়ে আকড়ির পড়ে আছি। মানছি যে আমাকে দাও, আমরা গরিব মানুষ কি করে কিভাবে থাকবো। কিন্তু সেসব তো কিছু দেয়নি। একটা আমফান চলে গেছে, টাটা বাই বাই করে আকাশের ওপর থেকে ঘুরে চলে গেছেন দেবে বলে। আরেকটা আবার জোশ আসছে, তার জন্য আবার আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। প্রতি বছর একটা করে দুর্যোগ, একটা দুটো করে আসে। একদিকে কোভিড দুর্যোগ, আর একদিকে কখনো আমফান, কখনো জজ, কখনো সুনামি, নানা রকম চলে। সুতরাং এটাও আর একটা সিরিয়াস দুর্যোগ আসছে। তার জন্য যা যা করার আমরা করেছি, আমরা সব ডিএমকে অ্যালার্ট করেছি। সুন্দরবনের এবং দীঘা কোস্টাল এরিয়া, কাছাকাছি এরিয়াগুলো সবাইকে অ্যালার্ট করা হয়েছে। এই জন্য গভর্নমেন্ট থেকে যা যা করার ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে আমরা গতকাল মিটিং করে নিয়েছি এবং এটা নিয়ে করা হচ্ছে। আমি এক্ষুনি আবার মিটিং করব। এর পাশাপাশি আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে নরেন্দ্র মোদীর বাইট, সেটাও আমি শোনাবো নরেন্দ্র মোদী প্রেক্ষিতে কি বলেছেন। তবে তার আগে একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আবার কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর অরিজিৎ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং ভূগোলের বিভাগীয় প্রধান। রয়েছেন
শাসকের পক্ষে রাধামোহন রায়। এছাড়া আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগদান করছেন স্থাপত্যবিদ পার্থপ্রতিম বিশ্বাস এবং আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। এই মুহূর্তে আমি শুরুতেই একবার আসবো ডক্টর অরিজিৎ মজুমদারের কাছে, যে ঠিক পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, এবং একই সঙ্গে আমি আমার টিমকে বলবো যারা যারা রয়েছেন উপকূলবর্তী অঞ্চলে, যে সমস্ত রিপোর্টাররা রয়েছেন আমাদের, তাদের সঙ্গে একবার যদি আমাকে যোগাযোগ করিয়ে দেওয়া যায়, আমি তাদের থেকে একবার আপডেট নেব। সুখেন্দু সহ আরও অনেকে রয়েছেন বাইরে এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন জায়গায় রয়েছেন। আমি আমার টিমকে বলবো তাদের সঙ্গে একবার যোগাযোগ করিয়ে দিতে, লেটেস্ট পরিস্থিতি আপডেট একবার আমি নিয়ে নেব। আমি আসবো শুরুতেই ডক্টর অরিজিৎ মজুমদার আপনার কাছে। তবে তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। রেমাল নিয়ে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। রেমাল নিয়ে প্লিজ ব্রেকিং নিউজটা একটুখানি প্লে করতে বলবো টিমকে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ঘূর্ণিঝড় রেমালের দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী। এই মুহূর্তে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও করেছেন তিনি। কি করে এই রেমাল মোকাবিলা করা যায় এবং এই ঘূর্ণিঝড়ের পর তারপরের পরিস্থিতির মোকাবিলা করার জন্য বিশেষ টিম তৈরি করার কথা বলেছেন। বিশেষত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বাংলার পরিস্থিতির দিকে, কারণ যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে তাতে বেশ কিছু অংশ, বাংলার উপকূলবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। তাই সেই ঘূর্ণিঝড় নিয়ে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। বিশেষ নজর থাকছে বাংলার দিকে। আমি খবরের পাশাপাশি নজর রাখছি স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন। প্রথমেই আমি আসবো ডক্টর অরিজিৎ মজুমদারের কাছে। ডক্টর মজুমদার, বারবার করে আমি অনেকগুলো ঝড়ের কথা বলতে বলতে আসছিলাম। এর আগে একাধিক সময় এক এক ঝড় এক এক ক্ষত তৈরি করে দিয়ে গেছে বাংলার বুকে, যেগুলো সত্যি আমাদের স্মৃতি থেকেও যায়নি এখনো পর্যন্ত। এবং শুধু তাই নয়, একই সঙ্গে ভৌগোলিকভাবেও বেশ কিছু পরিবর্তন যেন কোথাও পার্মানেন্ট হয়ে গিয়েছে, যদি আমরা উপকূলবর্তী অঞ্চলের দিকে নজর রাখি। আমার সোজাসুজি প্রশ্ন যেটা মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন সেটা হচ্ছে, এই ঘূর্ণিঝড় রেমাল কতখানি ভয়ঙ্কর হতে পারে, কতটা ধ্বংসাত্মক হতে পারে, মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন। কি বলবেন, কতটা শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল? দেখুন, যতদূর যা দেখছি রেমালে মানে আই অফ দ্য সাইক্লোন যদি আমরা বলি, যেটাকে আমরা টেকনিক্যালি বলে থাকি আই অফ দ্য সাইক্লোন, যেখানে লো প্রেশার বা ডিপ্রেশনটা ফর্ম করেছে, তো সেটা যখন ল্যান্ডে টাচ করবে, সেটা টাচ করতে এখনও ঘন্টা চারেক হয়তো দেরি আছে, যেটাকে আমরা বলে থাকি ল্যান্ডফল। কিন্তু এটাও ঘটনা যে আই অফ দ্য সাইক্লোনটাতে তো একটা লো প্রেশার থাকে, তো এবং সেই সময় ওই জায়গাটা শান্ত একটা পরিবেশ থাকে আর কি। কিন্তু তার চারিদিকটা ঘিরে যে অবস্থানটা থাকে আর কি, বঙ্গোপসাগরের একদম উত্তর দিক থেকে মুভ করতে করতে ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশের কোস্টে এখন ঢুকছে, তো ওটা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে। এবং আমি আমার পরিচিত কিছু সুন্দরবনের মানুষদের সঙ্গে ফোনে কথা বলছিলাম স্টুডিওতে আসার সময়, এবং সেখানে আমি শুনতেও পেলাম যে সকাল থেকে বৃষ্টিপাত ভালোই হচ্ছে এবং হাওয়ার তীব্রতা বাড়ছে যত সময় যাচ্ছে। আমি লাস্ট 7:10 6:50 এরকম সময় কথা বলছিলাম, হাওয়ার তীব্রতা প্রচুর বেড়েছে এবং জল ঢুকতে তো শুরু করে। মানে সুন্দরবনের একটা বেসিক প্রবলেম হচ্ছে গিয়ে, সুন্দরবনে তো প্রচুর রিং বাঁধ দেওয়া থাকে এবং সেখান থেকে বাই চান্স জলটা যদি একবার ঢুকে যায় সেটা বেরোনো খুব মুশকিল। তাই জন্যে এটা ফ্যাক্টর, যদিও এখন ভোট চলছে, মানুষজন খুব ব্যস্ত আছেন চারিদিকে, কিন্তু গ্রামের মানুষরাই নিজেরা নেবেই কিন্তু বাঁধটাকে সারানোর চেষ্টা করছেন। এটা কিন্তু অনেক জায়গা থেকেই আমার যা পরিচিতি আছে সেখান থেকে জানতে পারছি আর কি, তারা নিজেরাই ওই বাঁধটাকে কিন্তু সারানোর চেষ্টা করছে। কারণ এই রেমাল যদি হিট করে, তার উইন্ড স্পিড প্লাস যা রেইনফল হবে আর কি, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আছে এটা, তো সেই ক্ষেত্রে তো তার এফেক্ট সুন্দরবনের ক্ষেত্রে অ্যাটলিস্ট নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা খুবই এফেক্টিভ হতে চলেছে। তার প্রভাব পড়বে হুগলি, হাওড়া, কলকাতাতে, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম। বেশ, প্রভাব নিয়ে কথা বলছিলেন ডক্টর মজুমদার। আমি পাশাপাশি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং সোমেন্দ্র মোহন ঘোষ। খুব সংক্ষেপে এবং ওদের কাছেও আসবো, যে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পার্থবাবু, আমি আপনার কাছে শুরুতেই আসি। যে জিনিস নিয়ে আমি শুরু করেছিলাম, যে ঝড় আসে ঝড় যায়, কিন্তু সাধারণ মানুষের পরিস্থিতি যে তিমিরে থাকে সে তিমিরেই রয়ে যায়।
প্রতিবার ঝড় আসে, ঝড় আসা ঝড় ঝঞ্ঝা আসাটা কি শাসকের কাছে পৌষ মাস হয়ে দাঁড়িয়েছে? নাহলে প্রতিবার যখন এই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে, আমরা জানি বছরের বিশেষ সময় এগুলো হয়ে আসছে, তার জন্য আগে থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এগুলোকে মোকাবিলা করা যায়, যাতে আগে থেকে সেই সেন্টারগুলো তৈরি থাকে, যাতে প্রপার ব্যবস্থা থাকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার, সেরকম বন্দোবস্ত যেগুলো আমরা বিদেশের ক্ষেত্রে দেখি, যেখানে প্রতিনিয়ত বন্যা হয় বা বছরের নির্দিষ্ট সময় সেখানে জলের তলায় চলে যায়, সেরকম যে ব্যবস্থা দেখতে পাওয়া যায় বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও, এই রাজ্যের ক্ষেত্রে সেরকম দেখতে পাওয়া যায় না কেন? এই রাজ্যের ক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলের মানুষজনকে প্রতি বছর এই সময় ঝড় ঝঞ্ঝার সময় নিজেদের ব্যবস্থা কেন নিজেদেরকে করে নিতে হয়? পার্থপ্রতিম বিশ্বাস। এক্স্যাক্টলি স্বর্ণালী, খুব জরুরি প্রশ্ন আপনি তুলেছেন এবং এটা ঠিক যে যদি এই ধরনের ঘূর্ণিঝড়গুলো, সাইক্লোনগুলো, সুপার সাইক্লোনগুলো যদি শাসকের চোখে পৌষ মাস হয়, তাহলে মানুষের সর্বনাশ যে হয় এ নিয়ে আমার অন্তত কোনো দ্বিধা নেই। এই কারণের জন্য যে আপনারা গত কয়েক বছর ধরেই আমি আপনাদের এই আলোচনার শরিক হচ্ছি যে যখনই ঝড় আসছে তখন সরকারের ভূমিকা কি হবে। কার্যত আমার বন্ধু অরিজিৎ তিনি যখন বলছিলেন, এটা ঠিকই যে সেই গোসাবা অঞ্চলে গ্রামের মানুষ আজকের নদীর বাঁধ সারাচ্ছেন, যে বাঁধ উপচে জল ঢুকে যেতে পারে গ্রামের মধ্যে, এবং একবার যদি সেই জল ঢুকতে শুরু করে, বিশেষত সাইক্লোন যখন চলবে তখন যে পরিমাণ জলোচ্ছ্বাস হবে, তাতে সেই বাঁধ সেই খুঁজে পাওয়া মুশকিল হবে এবং সেই গ্রামের মানুষের যে ঠিকানা সেটা হচ্ছে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়বে। মাই কোয়েশ্চেন, সরকার তার নিজস্ব দায়িত্ব, তার সেচ দপ্তর আছে যার দায়িত্ব নদীবাঁধ রক্ষণাবেক্ষণ এবং নদীবাঁধ নির্মাণ, প্রয়োজন হলে দুর্বল। কিন্তু আনফর্চুনেটলি ঝড় যখন আসে নিউজ ব্রেকিং হয়, কিন্তু ঝড় চলে যাওয়ার পর আসলে ইনফ্রাস্ট্রাকচার ব্রেক করতে থাকে এবং সেখানে দাঁড়িয়ে সরকারের টিকি খুঁজে পাওয়া যায় না। যে কাজগুলো সারা বছর করলে এই ধরনের বড় ঘূর্ণিঝড়ের সময় আমরা অনেক নিশ্চিন্ত থাকতে পারি, গ্রামবাসীরা পারে, সেই কাজ সরকার করে না। সরকার বিপর্যয় মানে প্রি ডিজাস্টার প্ল্যানিং কিছু থাকে না, ডিউরিং ডিজাস্টার একটা কি বলবো যে খানিকটা কন্টিনজেন্ট প্ল্যান, অ্যান্ড পোস্ট ডিজাস্টার অর্থাৎ একটা ডিজাস্টার থেকে শিক্ষা নেওয়া, সেই কাজটাও হয় না। এবং আপনি বারবার ফ্লাড শেল্টারের কথা বা সাইক্লোন শেল্টারের কথা উল্লেখ করছিলেন। এটা ঠিক যে খুব বড় ঝড় হলে সাইক্লোন শেল্টারে যাবে, কিন্তু আপনাকে বলুন তো যে আজকে 21st সেঞ্চুরি 2024 সাল, যেখানে সারা দেশ জুড়ে আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে, এখানে সবচেয়ে বেশি সেন্সিটিভ এরিয়া হচ্ছে আমাদের কোস্টাল জোন, যেখানকার বাড়িঘর দূরগুলো ঝড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়, ভেঙে যায়, নষ্ট হয় জলোচ্ছ্বাসের প্রভাবে। ফলে সেই বাড়িগুলো কেন প্রায়োরিটি দিয়ে গত 3-4 বছর বা 5 বছর ধরে সেগুলোকে পাকা করা যাচ্ছে না? ফলে কেন ওই মানুষগুলোকে ঝড় আসলেই সাইক্লোন শেল্টারে দৌড়াতে হবে নিজের বাড়ি ছেড়ে? কেন ওই বাড়ির ছেলে মেয়েদের হচ্ছে যে লেখাপড়া যা কিছু আছে কাজকর্ম বন্ধ করে ছুটতে হবে? অ্যান্ড মোরওভার নদীবাঁধ নিয়ে স্বর্ণালী যে রাজনীতি হয়েছে, নিচু মানের রাজনীতি আমাদের রাজ্যে আনফর্চুনেটলি হয়। অর্থাৎ নদীবাঁধের উচ্চতা বৃদ্ধি প্রয়োজন, নদীবাঁধকে আরও স্ট্রেংথেনিং করা প্রয়োজন। আমাদের 3500 কিলোমিটারের কাছাকাছি নদীবাঁধ আছে, অথচ আপনি সরকারি বাজেটে ইরিগেশন বাজেট যদি স্টাডি করেন গত কয়েক বছর ধরে সেখানে নদীবাঁধ পুনর্গঠন স্ট্রেংথেনিংয়ের কোনো কাজ সেভাবে হচ্ছে না। এমনকি নদীবাঁধের থেকে কেন্দ্রের টাকা যখন এসেছিল, আই ক্যান রিমেম্বার স্টিল 2010 সালে 9 সালে যে আয়লা যখন হয়েছিল, সেই নদীবাঁধের কেন্দ্রীয় অনুদান এ রাজ্যে ব্যবহার করা যায়নি, কারণ আজকের যারা বিরোধী দল তখন, আজকের যারা শাসক দল তখন তারা বিরোধী ছিল। ফলে তারা এই ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্ট, অর্থাৎ মানুষকে ভোগান্তির মধ্যে রাখবো ভাঙা বাঁধ দিয়েই, কিন্তু তৎসত্ত্বেও নতুন বাঁধ হতে দেবো না। ফলে তারা এক অদ্ভুত ধরনের অসহযোগিতা রাজনীতি করেছিল। যেভাবে আমাদের রাজ্যে রাস্তা তৈরি হতে পারে না জমির অভাবে, ঠিক সেইভাবে জমির অভাবে সেই গ্রামগুলোতে, সেই সুন্দরবন জুড়ে নদীবাঁধ তৈরি হতে পারেনি ফর দ্য ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্ট। ফলে আজকে তারা শাসক হয়েছেন, 10 বছর 12 বছর কেটে গেছে, কেন তারা সেই নদীবাঁধ নির্মাণ করতে পারছেন না, তার উচ্চতা বাড়াতে পারছেন না? এটা একটা বড় প্রশ্ন। আপনাকে আমি পরে নিশ্চয়ই অ্যাড্রেস করব যে এটা যদি রুরাল এরিয়ার আমাদের পৌষ মাসের চিত্র হয়, আরবান এরিয়াতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। না, আপনি এই কথা বলছেন, আমি আপনাকে অন্যের পাশাপাশি অন্য ছবিও দেখাবো। আপনি বলছেন ঝড় চলে যাওয়ার পর কি ব্যবস্থা হবে? ঝড় চলে যাওয়ার পর তো আমরা দেখেছি বারবার করে যা কিছু ত্রাণ এসছে সেগুলো পর্যন্ত লুটপাট করতে ব্যস্ত থেকেছে শাসক দল। এখন মজা করে লোকজন বলছে যে ঝড় এলেই শাসক দল মনে মনে প্রার্থনা করে কি, যখন কোনো কিছু রাস্তা নেই, যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এত চুরি, এত দুর্নীতি, এত কিছু সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে, একটা ঝড়ঝঞ্ঝা আসলে অন্তত একটুখানি রিলিফ পাওয়া যাবে, কারণ একটা পৌষ মাস শুরু হয়ে যাবে, আবার নতুন করে কিছু প্ল্যান, কিছু ছক কষা যাবে। যদি বিশ্বাস না হয় আমি এই মুহূর্তে দুটো প্রতিবেদন দেখাবো। একটা দেখাবো
সম্প্রতি যে বসিরহাট এই মুহূর্তে বিধ্বস্ত হয়ে রয়েছে, মানুষজন নিজেরাই সরে যাচ্ছেন, কেউ বাঁধ মেরামতি করছেন, কেউ হাত লাগাচ্ছেন, সেই বসিরহাটে কদিন আগে আমাদের প্রতিনিধি এলিনা যখন গিয়েছিলেন, এই শেখ শাহজাহানের কীর্তিকলাপ, হাজার একটা কীর্তিকলাপের মধ্যে সেখানে গিয়ে আমরা কি দেখছি, আমি আসবো শঙ্কুদেবের কাছে, সেখানে গিয়ে আমরা দেখছি স্কুল, সেখানে পড়াশোনা হয় না, ক্লাসরুমে বেঞ্চ নেই, ব্ল্যাকবোর্ড নেই, কি আছে? বস্তা বস্তা ত্রাণ নষ্ট হয়ে গেছে। যতখানি পারা গেছে বেচা হয়েছে, যতখানি পারা গেছে লোককে দেওয়া হয়েছে যতটা সম্ভব, আর তার মধ্যে অনেক কিছু বিষয় জিনিস এখনো রয়ে গেছে যেগুলো বেচেও কুলকিনারা করা যায়নি, সেগুলো এখনো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর পাশাপাশি দেখাচ্ছিলাম মালদার ছবি, মালদায় সেখানে পর্যন্ত দেখছিলাম যে সেখানে ত্রাণ খোলা বাজারে মার্কেটে বিক্রি হচ্ছে, কারণ একটা সময় মার্কেটে খোলা বাজারে বিক্রি হচ্ছিল বলে নাকি সেখানে লোগো লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আপনাদের সবার মনে থাকবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দেখা যাচ্ছে সেই লোগোওয়ালা ত্রিপল পর্যন্ত মার্কেটে বিক্রি হচ্ছে। দোকানের ছবি মেপে দেখাতে চাইবো, আমি আসবো শঙ্কুদেবের কাছে তারপর। পাবলিকের মাল বিক্রি হচ্ছে এখানে, পঞ্চায়েতে দিচ্ছে না তিরপাল, এখানে বিক্রি করছে। কতটা তিরপাল আছে দেখছেন? অনেকটি তিরপাল প্রত্যেকটা দোকানেই আছে। সব কিভাবে বুঝলেন এগুলো সরকারি তিরপাল? সরকারি তিরপাল লেখা আছে, এখানে লেখা আছে তিরপালগুলোতে, লেখা আছে। এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের ত্রিপালটা আছে, অথচ আপনার হাটে চোরা দামে বিক্রি করছেন, কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে? এই তদন্তটা আমরা চাইছি। আমি যে ছবিটা দেখাতে চাইছিলাম, যেটা আমি বললাম আমার টিমকে আমি আরেকবার বলবো চালাতে, এলিনার যে সিকোয়েন্স, যেটা শেখ শাহজাহানের যে অঞ্চলে গিয়ে যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন, যে এক্সক্লুসিভ রিপোর্ট, সেই রিপোর্টটা একবার চালাবার অনুরোধ করবো আমার টিমকে, যদি সেই রিপোর্টটা তৈরি থাকে, যে কিভাবে সেখানে দেখতে পেয়েছিলাম আমরা যে স্কুলের মধ্যে ত্রাণের জিনিসপত্র মজুত করা রয়েছে, সেগুলো রীতিমতো পোকায় কাটা অবস্থায়, ইঁদুরে কাটা অবস্থায় সেগুলো রয়েছে। যদি সেই সিকোয়েন্সটা রেডি থাকে, একবার যদি অনলাইন থেকে আমি টিমকে বলবো সেই সিকোয়েন্সটা চালাবার জন্য, কারণ সেই সিকোয়েন্সটা চালানোর কথাই আমি বললাম। প্লিজ টিম। এই মুহূর্তে আমি একটি সরকারি স্কুলে ঢুকছি, জেলিয়াখালীর বিবেকানন্দ বিদ্যাপীঠ, যে স্কুল আর স্কুল নেই, যে স্কুল এখন কার্যত ত্রাণের গুদামে পরিণত হয়েছে। এই ছবি এক্সক্লুসিভলি ছবি দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো, দীপঙ্কর ছবিটা তুলে দেখাও। বস্তার পর বস্তা এখানে ত্রাণ পড়ে রয়েছে। না আমরা পাইনি, কিচ্ছু পাইনি, আমরা কিচ্ছু পাইনি। বলেছে মাল আসেনি, আমাদের বলেছে মাল আসেনি। আপনাদের বলেছিল মাল আসেনি? এক গাড়ি মাল নিয়ে এসেছিলাম আমার আশ্রম থেকে, ওই ভারত সেবা আশ্রম থেকে। এখান থেকে বাইক, মানে অনেক বহু বাইক গিয়ে মুহূর্তের মধ্যে আমাকে একেবারে সে অপমানের কথা আমি বলতে পারবো না, সে যা হয়েছে সে গ্রামের ছেলেরা জানে। সেই এক গাড়ি মাল কিভাবে লুটপাট করে যে যার সে তার ঘরে নিয়ে। এই যে ত্রাণের সামগ্রীগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে জায়গায় জায়গায় পড়ে রয়েছে, চাল ডাল পড়ে রয়েছে, এগুলো তো আপনাদের প্রাপ্য, সাধারণ মানুষের প্রাপ্য, সেগুলো শেখ শাহজাহান শিবু হাজরা কেড়ে নিল কিভাবে? দেয়নি তো, মানুষকে না দিলে কি করে পাবে? আর এই মুহূর্তে সরাসরি আসছি শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব, আমি সরাসরি আপনার কাছে আসছি। যে ধরনের ঘটনাগুলো ঘটছে, সত্যি সত্যি মানুষ যে বলতে শুরু করেছেন ঝড় আসার আগে যে কারুর পৌষ মাস কারুর সর্বনাশ, দীর্ঘদিন ধরে ঘটনাগুলো ঘটছে, সরকারের কি আদৌ সদিচ্ছে রয়েছে কোনো? দেখুন, ঝড় এলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পৌষ মাস, আর সাধারণ মানুষের হচ্ছে পুরো সর্বনাশ। আমি নির্দিষ্ট করে বলবো, সে শুরু হয়েছে আমার দেখা আয়লা থেকে, আয়লা, আমফান, ইয়াস, এখন আসছে একটা ঝড়। তো ফলে তৃণমূল কংগ্রেস দেখবেন কোমর বেঁধে নেমে পড়েছে। আমাকে মার্জনা করবেন, আমি রাজনীতি করতে চাই না, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রধানমন্ত্রীজি কত সিরিয়াসলি বিষয়টি নিয়েছেন এবং তিনি মিটিং করছেন। আপনাদের মনে আছে লাস্ট ঝড় হলো, প্রধানমন্ত্রীজি ত্রাণের মিটিং করতে এলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পলিটিক্স করলেন। আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস এবং তার সরকার একবারও, আমাকে শেষ করতে দেবেন প্লিজ, আমি না চুপ করলে আমি বলবো না, আমি শেষ করে নিই। আপনাকে মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রীজির কাছে তৃণমূলের সরকারের ডিমান্ড কি, রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিমান্ড কি? না 1000 কোটি টাকার প্যাকেজ দিতে হবে, 2000 কোটি টাকা দিতে হবে। বলছে না যে আমায় ভাই এত খাবার দাও, আমায় NDRF দাও, আমায় সেনাবাহিনী দাও, আমায় উদ্ধার করার জিনিসপত্র দাও, বলছে না, বলছে টাকা দাও, টাকাতে ভাগ নিতে সুবিধে। আমায় মার্জনা করবেন, আমি এই শব্দবন্ধ প্রয়োগ করছি একটা সরকারের বিরুদ্ধে এই সময় দাঁড়িয়ে, যেখানে প্রস্তুতি নেওয়া উচিত। ধরুন, ঝড়ের সাথে মোকাবিলা করার দুটো পদ্ধতি, একটা লং টার্ম,
একটা শর্ট টার্ম ইমিডিয়েট এফেক্ট। ইমিডিয়েট এফেক্টে আপনি না হলে জালিগিরি করলেন, টেন্ডার দিলেন না, মাল দিলেন না, চলে গেল, আলাদা ব্যাপার। পাশের রাজ্যে উড়িষ্যায় চলে যান, ঝড়ের জন্য অ্যারেঞ্জমেন্ট দেখুন। আপনি জানেন তো প্রতিবার এফেক্টেড হবে 2 24 পরগনা, কিন্তু সেখানে এনারা পার্মানেন্ট কোনো সলিউশনের ব্যবস্থা করবেন না। এই যে বাঁধের কথা আসছিল, ইরিগেশন দপ্তরটা একটা চুরি রাখা হয়েছে, শুভেন্দু অধিকারী একাধিকবার তখন রাজ্য সরকারকে জানিয়েছে। সংগঠন আপনার কাছে আসছি, এই মুহূর্তে নামখানা থেকে নজর রাখবো। নামখানা থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলা, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? স্বর্ণালী, এই মুহূর্তে কিন্তু একেবারে ঝড়ের তীব্র গতিবেগ রয়েছে, যেটা জানা যাচ্ছে যে 80 থেকে 85 কিলোমিটার বেগে কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া বইছে এবং সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি। যে বৃষ্টির সতর্কতা এর আগেই জানানো হয়েছিল, এই মুহূর্তে সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর কিছু ঘন্টার অপেক্ষা এবং তারপরে কিন্তু ল্যান্ডফল হবে, পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বাংলাদেশের দিকে ঢুকে যাবে এই ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে যারা উপকূলবর্তী এলাকায় ছিলেন, মূলত যাতে মাটির ঘর, পাকা বাড়ি নয়, তাদেরকে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে, কারণ সমুদ্রে যারা পর্যটক রয়েছেন তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক্ষেত্রে রাতের অন্ধকারে যদি সি বিচে কেউ থেকে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একেবারে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে, সরকারি তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে একেবারে তীব্র গতিবেগে কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে যারা প্রশাসনের তরফ থেকে দেখছেন গোটা বিষয়টি, তারা মনিটরিং করছে। তোমাকে জানাবো, দক্ষিণ 24 পরগনার ডিএম জেলা শাসকের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে কাকদ্বীপে সেখানে একটি ক্যাম্প খোলা হয়েছে। সেই ক্যাম্পে মূলত এই এলাকায় যারা মূলত যে জায়গায় মনিটরিং করছেন তাদের সবার কাছ থেকে কিন্তু তারা নথি সংগ্রহ করছে, ইনফরমেশন নিচ্ছেন এবং সেই বুঝে কিন্তু পুরো জেলায় মনিটরিং করা হচ্ছে। এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একটা নজরদারির যে ছবি কার্যত সেটা উঠে আসছে। শুধু তাই নয়, একেবারে রাস্তায় যাতে সাধারণ মানুষ না থাকে, কোনো রকম প্রয়োজন ছাড়া, মেডিকেল এমার্জেন্সি ছাড়া যদি কোনো রকম প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে ঝড়ের গতিবেগ যেটা তোমাকে জানাচ্ছিলাম, ঘন্টায় প্রায় 80 থেকে 85 কিলোমিটার এই মুহূর্তে চলছে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টি। গতকাল থেকে কিন্তু এই নামখানায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই মতো আমরা দেখেছি গত যে এক্সপিরিয়েন্সে আমরা যে ঘূর্ণিঝড়গুলো দেখেছি, আয়লা, ইয়াস, বুল, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু নাম এসছে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গায়। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছেন নামখানায় তাদের তুমি নিজেও সাবধানে থাকো, সেফ থাকো। এন্দ্রিলা, আমি তোমার কাছে আবারও আসবো। আমি আরেকবার আসবো আমাদের যে আপডেটগুলো আমি দিচ্ছিলাম শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব যেটা বলছিলেন, তার পাশাপাশি রাধা মোহন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং শুভেন্দ্র মোহন আমাদের সঙ্গে রয়েছেন। আমি এক এক করে দুজনের কাছেই আসবো। রাধা মোহন, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, প্রথম তো বলবো পার্থদাকে। পার্থদার শঙ্কুদা বলছে যে শাসক দলের পৌষ মাস আর জনগণের মানে, এবার আমি একটা কথা বলি। প্রথম যে 2020-তে আমফান এসেছিল, আমফান কিন্তু খুব ডিস্ট্রাকটিভ ওয়েতে মানুষজনকে অনেক বেশি ক্ষতি করেছিল, বাংলাকে খুব ক্ষতি করেছিল। কিন্তু একটা কথা বলুন, 2020-তে আমি কিন্তু বিজেপির কোনো নেতাকে কাউকে দেখতে পাইনি। সবাই কিন্তু, আরে দাদা বলতে দিন, আপনি আপনার মাঝখানে বলিনি, কিন্তু আপনার মাঝখানে ভারত সেবা আশ্রম দলে কি বিজেপি? আমি বিজেপি নেতা বললাম, বিজেপি মানে আপনি বলে দিচ্ছেন ভারত সেবা আশ্রম বিজেপি নেতা, মানে আপনি বলে দিচ্ছেন তো আমি বিজেপি নেতা বললাম, আমি বিজেপি নেতা বলে দিলাম, আমি ভারত সেবা আশ্রম আমি না আমি বিজেপি নেতার কথা বলছি। আপনাদের কথা শঙ্কুদেব প্লিজ, রাধামোহন শঙ্কুদেব প্লিজ, আমি আসবো। সুখেন্দুকে পাবো কি? আমি টিম সুখেন্দু যদি থাকে আমি সুখেন্দুর কাছে একবার যাব। মা দুর্গার মতন এসে সুখেন্দুর কাছে আমি যাবো একবার। আমি আসছি। না, আমরা কথা বলছি এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কি ব্যবস্থা নয়। কেন শাসক দলের পৌষ মাস, আপনারা কাদা ছোড়াছুড়ি করার জায়গা নয় এটা। আর দ্বিতীয়ত হচ্ছে রাধামোহন, রাজ্যটার শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি নয়। আমি আসছি, রাখো দুজনকে, সুখেন্দুর কাছে আসবো।
সুখেন্দুর কাছে। সুখেন্দু, এই মুহূর্তে কি অবস্থা এবং আমি লেটেস্ট আপডেটটাও জেনে নেব যে এই ঝড়ের অবস্থান সম্পর্কে কি মনে হচ্ছে, আরও কতটা ভয়ঙ্কর হতে পারে, আতঙ্ক কোন জায়গা থেকে রয়েছে এবং যে অভিজ্ঞতা রয়েছে এর আগেও তিক্ত অভিজ্ঞতা ইয়াস বা এবং আমফানে বিশেষত, সেক্ষেত্রে ঠিক অতখানি ভয়ের জায়গা রয়েছে নাকি ভয়ের জায়গা একটু হলেও তুলনামূলকভাবে অনেকটা কম রয়েছে ল্যান্ডফল হওয়ার পর? সুখেন্দু, সোনালি একটা কথা বলি, আজ হচ্ছে 26শে মে, ঠিক 3 বছর আগে 2021 সালে এই 26শে মেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস, যে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার প্রতি ঘন্টা বলা হয়েছিল। এবং সেই ঝড়ের যে তাণ্ডব লীলা আমরা দেখেছিলাম, কারণ সেদিনও ছিল ভরা কোটাল। এবং ঘটনাচক্রে আজ 3 বছর পর 2024-এর এই 26শে মে আবারও ভরা কোটাল এবং একই সঙ্গে আরও একটা মে মাসের সেই ঘূর্ণিঝড় রেমাল আসছে। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাবে, সকাল থেকেই দেখাচ্ছি। দেখো এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতের ছবিটা একেবারে খাঁ খাঁ করছে। যে দীঘার সমুদ্র সৈকত কার্যত পর্যটকে মানে ভর্তি থাকে, সেই সমুদ্র তট কার্যত ফাঁকা, কারণ প্রশাসনের তরফ থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ যে কোনো রকম এই যে ঘূর্ণিঝড় তার যে কোনো বিষয়ে সতর্কতা অবলম্বন করায়, সেই সতর্কতাই নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অর্থাৎ সাধারণ মানুষ বা পর্যটক যারা রয়েছেন তাদেরকে সমুদ্র তট থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং বারবার মাইকিং করা হচ্ছে। এবং এই ঝড়ের সর্বোচ্চ, যেখানে ইয়াসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখানে এই ঝড়ের গতিবেগ প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে যে যখন বাংলাদেশের খেপুপাড়া বা মোংলার সংলগ্ন অঞ্চল এবং ভারতের বা বাংলার সাগরদ্বীপের কাছাকাছি দিয়ে যখন যাবে, তখন গতিবেগ থাকবে সর্বোচ্চ 110 থেকে 120 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ 135 ছুঁতে পারে। যে 135 যার লেজের ঝাপটা আমরা পেয়েছিলাম 2020 নাগাদ আমপানের সময়, অর্থাৎ আমপানের সময় যে লেজের ঝাপটা আমরা পেয়েছিলাম, সেই রকম 135 কিলোমিটার যে গতিবেগ ঘন্টায়, সেই রকম গতিবেগ আসতে পারে রেমাল, এমনটাই আবহবিদরা মনে করছেন। পাশাপাশি বেশ কয়েকটা তথ্য স্বর্ণালী জানিয়ে রাখি, এবং যে সমস্ত আমরা শুধুমাত্র যে কলকাতা নয়, গোটা বাংলার বিভিন্ন জেলার যারা রয়েছেন তাদেরকেও সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তথ্য এখনো পর্যন্ত আমি পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেই তথ্যগুলো জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় রবিবার রাতে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জন্য ঝড়ের গতিবেগ হতে পারে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, যেখানে ঝড়ের গতিবেগ হতে পারে সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার। আবারও বলছি, যে 4টে জেলা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার, এমন কিন্তু আশঙ্কা করছেন আবহবিদরা। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার জন্য ঝড়ের গতিবেগ থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ কলকাতার জন্য সর্বোচ্চ গতিবেগ যেখানে বলছিলাম ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে, সাধারণভাবে সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। অন্যদিকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতার সংলগ্ন দুটো জেলাতে কিন্তু ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টা। অনেক ধন্যবাদ সুখেন্দু। যে আপডেটগুলো সুখেন্দু আমাদের সামনে তুলে ধরছেন যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গাতে যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জলস্তর বাড়তে শুরু করে দিয়েছে, বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। আমি খুব সংক্ষেপে একবার শুভেন্দ্র মোহন ঘোষ এবং আমাদের সময় যোগদান করেছেন আবহাওয়া গবেষক ডক্টর অপর্ণা বেরা, দুজনের কাছেই আসার আগে আমি একবার সংক্ষেপে একটু আপডেট নিয়ে নেব। ট্রেন চলাচলের এই মুহূর্তে আপডেটটাও নিয়ে নেব। যে আপডেট আসছে আমাদের কাছে যে রেমালের প্রভাবে শিয়ালদা দক্ষিণ শাখায় কিন্তু ট্রেন চলাচলের প্রভাব পড়ছে। নামখানা লোকাল যাচ্ছে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত, সন্ধ্যের পর লক্ষ্মীকান্তপুরে শেষ ট্রেন, আর কোনো ট্রেন লক্ষ্মীকান্তপুর যাবে না, তারপরে বন্ধ করা হবে ট্রেন পরিষেবা। রেমালের প্রভাব পড়েছে শিয়ালদা দক্ষিণ শাখায়, নামখানা লোকাল যাবে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাওয়ার পর সন্ধ্যের পর সেটাই শেষ ট্রেন হবে, তারপরে বন্ধ করা হবে ট্রেন পরিষেবা। যদিও কিছুক্ষণ আগে মেট্রোর জন্য বিশেষ কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল, দুর্ঘটনা এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মাটির ওপরে থাকা স্টেশনগুলোর মেট্রো বন্ধ থাকবে, তবে আপাতত কিন্তু মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হলো, তবে আগামীতে আবারও বন্ধ করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে।
আমি সৌমিত্র মোহন ঘোষ এবং অপর্ণা বেরার কাছে যাওয়ার আগে আবার খুব সংক্ষেপে আমি কিশলয়ের কাছে যাবো। কিশলয়, এই মুহূর্তে জিওগ্রাফিক্যালি লোকেশন ওয়াইজ যেখানে অবস্থান করছে খুব সংক্ষেপে একবার জানাতে চাইবো আমার দর্শকদের যে ঠিক কোন জায়গায় রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আজ রাত্রি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে কতটা দূরে রয়েছে আর কিশলয় রেমাল। একদমই স্বর্ণালী, খুব দ্রুত ওয়েদার ডেস্ক থেকে আমাদের এই অত্যাধুনিক ওয়েদার ট্র্যাকিং মেশিনের দ্বারা দেখিয়ে দেবো এই মুহূর্তে রেমাল, এই লাল অংশ হচ্ছে রেমাল। অত্যন্ত শক্তিশালী হাওয়া এই মুহূর্তে কোথায় অবস্থান করছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখাচ্ছি। এবং এই মুহূর্তে এইদিকে ভারত, গঙ্গাসাগর অর্থাৎ সাগরদ্বীপ এবং বাংলাদেশ, তার মাঝামাঝি একটি অঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে রেমাল এগোচ্ছে স্থলের দিকে। মধ্যরাত্রে এই আই অফ দ্য স্টর্ম অর্থাৎ ঝড়ের চোখ এসে পড়বে স্থলভাগে এবং তারপরেই শুরু হবে আরও বেশি করে তাণ্ডব। এই মুহূর্তে জিওগ্রাফিক্যাল পরিস্থিতি দেখালাম, রেমালের অবস্থান। স্বর্ণালী, ধন্যবাদ কিশলয়। আমি সরাসরি চলে আসছি সৌমেন্দ্র মোহন ঘোষের কাছে। সৌমেন্দ্রবাবু, যে কথা এর আগেও বলা হয়েছিল গাছ উপড়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু, প্রতি সময় আমরা দেখি সেটা কখনো ম্যানগ্রোভ হোক বা শহরাঞ্চলে গাছ হোক বা বিভিন্ন সময়তে তা সেই বৃক্ষ রোপণ করা থেকে শুরু করে তার উৎপাটন পর্যন্ত, কারণ সবটাই হয় ভুল পদ্ধতিতে। এমনকি ম্যানগ্রোভ কত ম্যানগ্রোভ লাগানো হয়েছে সেই নিয়েও একটা বড়সড় স্ক্যাম শুনতে পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি যদি প্রপার ব্যবস্থা নেওয়া হতো তাহলে কি প্রতিবার ঝড়ের আগে এই পরিমাণ আশঙ্কা তাড়া করতো আমাদের, নাকি অনেক আগে থেকে, যেহেতু আমাদের উপকূলবর্তী অঞ্চলটা এতখানি রয়েছে, সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল, সেখানকার জন্য আগে থেকে আগাম ব্যবস্থা নেওয়া যেতে পারত? শোনো, ক্রিটিক্যাল সিচুয়েশনে একটু সিরিয়াস আলোচনা দরকার, কারণ তোমার আজকের যে বিষয়টা ছিল এই কারো পৌষ মাস কারো সর্বনাশ, এইটা ঠিক মে মাসে হয়। মে মাসে যারা সুন্দরবনে থাকে তারা ওপর দিকে হাত জোর করে বলে যে আমাদের বাঁচাও, আর তাদের সর্বনাশ হয়। আর পৌষ মাস তো তুমি বললে কিভাবে হয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সুন্দরবনকে রক্ষা করার জন্যে যে ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম, সেই ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে। কেন কেটে ফেলা হচ্ছে? ওখানে মিন ধরা হচ্ছে, মাছের জন্যে, কাঁকড়া ধরার জন্য কেটে ফেলা হচ্ছে। তাছাড়া একটা হিউম্যান সেটেলমেন্ট হচ্ছে, ম্যানগ্রোভকে তুলে দিয়ে ওখানে বসবাসযোগ্য কিছু জায়গা তৈরি করা হচ্ছে। আর এই মুহূর্তে বলে রাখি যে সন্দেশখালিতে তুমি যেটা বললে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, খাল থেকে নোনা জল ভেতরে ইচ্ছে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাকে যেটা দেখাচ্ছিল এই মুহূর্তের পজিশন, তাতে আমরা যেটা অ্যানালিসিস করেছি এই মুহূর্তে হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হয়েছে রেমালের, খানিকটা ওয়েস্টার্ন সাইড ঘেঁষে আসছে, পশ্চিম দিকে ঘেঁষে, অর্থাৎ বসিরহাটের দিকে প্রভাব পড়তে পারে। তার মানে হিঙ্গলগঞ্জ, তোমার সন্দেশখালি, এই সমস্ত জায়গায় প্রভাব পড়বে। তো সন্দেশখালিতে অলরেডি শাহজাহান বাহিনী যেভাবে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, ওখানে আরও বেশি শরণার্থীর সৃষ্টি হবে, পরিবেশগত শরণার্থী আমরা বলি। তো আমি যেটা বলছি যে আমফান বলো, ইয়াস বলো, ফণী বলো, প্রত্যেকগুলোই কিন্তু এটা মে মাসে হয়, মে মাসে 20 তারিখ থেকে 25 তারিখে। একমাত্র ফণীটা হয়েছিল 3rd মেতে, আর 2019-এ দুখানা হয়েছিল, একটা ফণী আর একটা হচ্ছে বুলবুল। ঠিক, এবং এই জায়গাটা আমার প্রশ্ন সৌমেন্দ্রবাবু, যে যখন নির্দিষ্ট সময় হচ্ছে, আমরা জিওগ্রাফিক্যাল অবস্থানটাও জানতে পারছি, আমাদের রাজ্যের উপকূলবর্তী অংশটাও আমাদের চেনা হয়ে গেছে, তাহলে এখনই ব্যবস্থা নিতে পারলাম না কেন আমরা? শুধুমাত্র এই জন্যই কি যে একটা করে ঝড় আসবে, একটা করে ক্ষতি হবে এবং তারপর কোটি কোটি টাকার ত্রাণ আসবে? এই জন্যই তো বলছি আমি, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এটা তো দেখতে পাচ্ছি আমরা। আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে সত্যি সত্যি প্রতিবার আমাদের মে মাসের জন্য অপেক্ষা করে থাকতে হতো কি? ঠিক ঠিক, ত্রাণের জন্য আপনি নিজে জানেন যে যেভাবে বৃক্ষরোপণ করা হয়েছে, যেভাবে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে, সেটা কি সঠিক পদ্ধতিতে হয়েছে? সবথেকে ভালোভাবে সঠিক পদ্ধতিতে হয়েছে সেটা? দেখো, ম্যানগ্রোভ যত বলা হয়েছে, যত রোপণ করা হয়েছে তা কিন্তু হয়নি। ম্যানগ্রোভ নিয়ে একটা স্ক্যাম হয়েছে, তুমি যখন দেখালে চালের স্ক্যাম, তিরপলের স্ক্যাম, সেমনি ম্যানগ্রোভের একটা বিরাট স্ক্যাম আছে। আর আমি যদি বলি, একটা দিকে কয়েকজন খুব সৎভাবে কাজ করছে, যেমন ভারত, যেমন
ঠিক যেমন ভারত সেবাশ্রম সংঘ যেমন খুব সৎভাবে কাজ করছে, রামকৃষ্ণ মিশন, আরও বিভিন্ন এনজিও, আমাদের অনেক এনজিও যাচ্ছে খাবারের প্যাকেট নিয়ে সব কিছু করতে, তারা ঝড় জলে ভিজে তারা কাজ করছে। আবার একটা দিকে এই স্ক্যামের জন্যে কত কত তেরপল চাল এসব লুট হয়ে যাচ্ছে। আমি তো বলছি যে স্বেচ্ছাসেবী সংস্থারা এগিয়ে আসছে। আমি দেখাবো একটা ছবি, আমি আসছি অপর্ণা বেরার কাছে, যে স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি সাধারণ মানুষ যাদের বিপদ, বললাম না কারোর সর্বনাশ, তো যাদের সর্বনাশ হবে তারা তো সরকারের মুখাপেক্ষী বসে থাকবে না, প্রশাসনের ওপর তারা নিজেরা হাত মিলিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছি যে রেমালের আশঙ্কায় গোসাবায় সেখানে বিকেল থেকে নদী মেরামতির কাজ শুরু হয়েছে। সেই ছবিটা একবার চালাতে বলবো আমার টিমকে। বিকেল থেকে গোসাবায় নদী মেরামতির কাজ শুরু হয়েছে। গোসাবার 7 জেলিয়ায় সেখানে নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা, তারা নিজেরা বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন। আমি খুব সংক্ষেপে অপর্ণা বেরার কাছে আসবো। অপর্ণা, প্রতিবারই ধরনের ঘটনা ঘটছে, সত্যি কি ওয়েদারের কোনো চেঞ্জ হচ্ছে যেটা আমাদের গাফিলতির জন্য আরও ভয়ঙ্কর প্রভাব পড়ছে? দেখুন, গবেষক হিসেবে কতগুলো বিষয় যেটা একেবারেই ফ্যাক্ট, সেইগুলোকে সামনে রাখলে যেটা দাঁড়ায় যে সুন্দরবন বারবার আমাদের এই প্রাথমিক আঘাতটা নিয়ে নিচ্ছে এবং আমাদের কলকাতা সহ বাকি পুরো দক্ষিণবঙ্গটাকে অনেকখানি বাঁচাচ্ছে। তো আমরা এই ক্লাইমেট চেঞ্জ এবং সেই রেফিউজি এই সংক্রান্ত তাদের ভালনারেবিলিটি, লাইভলিহুড স্ট্রাগল, এই সংক্রান্ত যে কোনো আলোচনায়, যে কোনো গবেষণায় এটা উঠে আসে, সেটা হচ্ছে ক্লাইমেট জাস্টিস। তো এই ক্লাইমেট জাস্টিসের বিষয়টা, এটা কিন্তু যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা যায় তাহলে কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং আইপিসিসিও এটা নিয়ে অনেকবার প্রত্যেকটা রিপোর্টই আমরা দেখতে পাই যে লো লাইং যে আইল্যান্ডগুলো সেগুলোর ওভারঅল অবস্থা এবং পুরো মানে পৃথিবী জুড়েই যে ডেল্টা, বড় বড় মেজর যে ডেল্টাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব সাবসাইডিং। তো আমাদের যে বেঙ্গল ডেল্টা, তার সাবসাইডেন্স রেট এবং তার সাথে যে সি লেভেল রাইজ সেটা কম্পেনসেট করলে যেটা দাঁড়াচ্ছে, এগুলোও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে এখানে আমরা অলমোস্ট মানে সবচেয়ে হাইয়েস্ট রেট দেখতে পাচ্ছি সি লেভেল রাইজে। তার সাথে রিসেন্ট কিছু গবেষণাপত্রে এটাও দেখাচ্ছে যে লাস্ট 1-2 দশকে প্রায় এই যে সাইক্লোন, এই বে অফ বেঙ্গলের এই মানে জায়গাটাতে সাইক্লোনের যে অকারেন্স এবং তার যে ইন্টেন্সিটি, সেটা কিন্তু প্রায় 20 থেকে 26% বেড়েছে। ফলে আমরা লাস্ট এই 19 সাল থেকে এতগুলো পরপর সাইক্লোন দেখতে পাচ্ছি। এগুলোর যে সম্পূর্ণ অনেক ধন্যবাদ আপনাকে। আমার এটাই প্রশ্ন, আমি আসবো শঙ্কুদের কাছে আবারও, যে এত কিছু যেগুলো হচ্ছে পরিবর্তন এবং যেটা বললেন কিছুক্ষণ আগে সৌমেন্দ্র মোহন ঘোষ, মানে অবাক করার বিষয়, হাস্যকর বিষয়, নানা রকমের স্ক্যাম আমরা শুনেছি। আমাদের এই রাজ্যে ম্যানগ্রোভ স্ক্যামও নাকি হয়েছে। আমার বক্তব্য, এগুলো কি সরকারের নির্দিষ্ট দপ্তরের কাছ থেকে খবর আসে না? প্রশাসন কি জানে না? আপডেট থাকে না? ব্যবস্থা নেওয়া যায় না? নাকি অপেক্ষা করে যে একটা ঝড় আসুক, আছড়ে পড়ুক, ক্ষয়ক্ষতি হোক, তারপরে কোটি কোটি ত্রাণ আসুক, তারপরে আমরা বুঝে নেব খেলা হবে কোনটা? কি করে এসব বলছেন? এখন আপনাকে বললেই আপনারা বলবেন যে আজকের দিনে এইসব বলছে, হয়ে যাওয়ার পরে শঙ্কু বললে ভালো হতো। আমাদের বনমন্ত্রীকে, তিনি কোথায় এখন? ম্যানগ্রোভ লাগানো নিয়ে স্ক্যাম্প হবে না? বনমন্ত্রীর দায়িত্ব ছিল, এটা তো সেচ করেনি। তো বলে বনমন্ত্রী টেন্ডার করেছেন, তিনি চালও চুরি করেছেন, তিনি বনমন্ত্রী ছিলেন, যা করার করেছেন। নেকিকার, দারিয়া মেডাল সমস্ত ম্যানগ্রোভ লাগানোর বদলে ম্যানগ্রোভ ওখানে কাটা হচ্ছে, আর লাগানোর পয়সা স্যাংশন হচ্ছে, বাইপাস করে বেরিয়ে যাচ্ছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, পাশের রাজ্য আপনি উড়িষ্যায় যান, দেখবেন পার্মানেন্ট সলিউশনের দিকে গিয়েছে রাজ্য, ওখানে সেপারেট শেল্টার এরিয়া তৈরি করেছে। আমাদের রাজ্য 5 বছরের প্ল্যান নিয়ে একটা প্রিভেন্টিভ মেজাজ দিতে পারতো না? মানুষকে তুলে রাখার জায়গা, তাদের খাওয়ার জায়গা, প্রতিবার ক্যাম্প করতে হবে। এক্সাম্পলটা নিচ্ছেন আজকে আপনারা বলছেন যে উড়িষ্যাতে বিজেপি আসবে, বিজেপি বড় বড় কথা বলবে, বিজেপি ভালো কাজ করবে, তার মানে আপনারা পলিটিক্স করেন। আজকে যে টপিক আছে সেটা 10 সেকেন্ডের জন্য পার্থবাবু কেন প্রশাসন কাজ করে না? না, প্রশাসনের সদিচ্ছা নেই তাই করে না, এটা খুব পরিষ্কার। আপনি আর 5টা ক্ষেত্রে দেখবেন আমাদের স্থায়ী পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে প্রশাসনের চরম অনাগ্রহ। আর প্রশাসন যেটা চায় যে কন্টিনজেন্ট পলিটিক্স, অর্থাৎ ক্লাবকে টাকা দাও, খেলায় টাকা দাও, মেলায় টাকা দাও, কিন্তু স্থায়ী পরিকাঠামো কিছুতেই তৈরি করবো না। ফলে এইটা যতক্ষণ না পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, স্বর্ণালী, দীর্ঘস্থায়ী বিপদ থেকে রাজ্যবাসীকে রক্ষা করা খুব কঠিন। একদম সময় একদম শেষ, আমি এইটা নিয়ে শেষ করবো। সোজাসুজি স্বর্ণালী বিরতিতে যাওয়ার আগে একবার বলে যাই যে এই মুহূর্তে কিন্তু ঝড়ের গতিবেগ সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, ডিটেল তথ্য আমরা দিতে থাকবো, একটু একটু করে নজর থাকুন। দিনভর আজ রাত পর্যন্ত আমাদের লাইভ কভারেজ চলবে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
সময় আর একটা বিরতির পর ফিরে আসছি। লুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে সোজাসুজি স্বর্ণালী শেষ করছি এখানে একটি নমস্কার।